ক্লাসে আমরা দেখব কর্মসংস্থান থেকে একটি প্র্যাকটিস সেট, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন পরীক্ষার জন্য তা আমরা প্র্যাকটিস সেটে যেয়ে বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা কিন্তু 17ই আগস্ট 2024-এর কর্মসংস্থান। এখানে আপনারা লেখাটা দেখতেই পাচ্ছেন 17ই আগস্ট 2024-এর কর্মসংস্থান পত্রিকা। আজকে আমরা এই পত্রিকা থেকে এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব। তো চলুন, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় কোন কম্পিটিটিভ এক্সামের জন্য প্র্যাকটিস সেটটা দিয়েছে, চলুন সরাসরি আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো প্র্যাকটিস সেটটা একটু যদি আমরা জুম করে দেখি তাহলে দেখতে পাবো এটি কোন পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটা এই সপ্তাহের কর্মসংস্থানে দিয়েছে। তো দেখুন, আমরা জুম করে দেখলাম এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট। অর্থাৎ এই প্র্যাকটিস সেটটা কিন্তু যারা আগামী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক স্তরে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হবে তা কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ সেখানেও যে প্রশ্ন পড়বে আপনাদেরও কিন্তু সেই প্রশ্ন পড়বে। অর্থাৎ আপনি এই যে প্র্যাকটিস সেটটা আজকে আমি করাচ্ছি এটা কিন্তু আপনি দেখতে পারেন, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন তারাও কিন্তু এই প্রশ্নটা দেখতে পারেন। তো আমরা দেখে নেব এখানে কি লেখা আছে। তো ক্লাসটা শুরু করব। ক্লাস শুরু করার আগে এই জায়গায় যে কলমটা লেখা আছে আমরা প্রতিদিনের মতো সেই কলমটা কিন্তু পড়ে নেব। তো চলুন আমরা একটু জুম করে বড় করে নিয়ে দেখি এখানে কি লেখা আছে। এখানে কিন্তু লেখা আছে, দেখুন এখানে আমি একটু জুম করে বড় করে নিলাম। লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট ডিরেক্টর, জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য লোহার ডিভিশন ক্লার্ক পদে প্রায় 6,000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে লিখিত পরীক্ষা হবে দুটি পার্টে। প্রথম পার্টের পরীক্ষা হবে 16 ও 17 নভেম্বর। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরীক্ষার তারিখ উল্লেখ করে দিয়েছে 16 এবং 17 নভেম্বর। অর্থাৎ অনেক দিন আগে থেকে কিন্তু এই নভেম্বর মাসে পরীক্ষা হবে এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। আর সেপ্টেম্বর মাসে হবে আপনার মিসলেনিয়াস পরীক্ষা। অর্থাৎ দুটি পরীক্ষায় কিন্তু পিএসসির আন্ডারে এবং খুবই গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা। যদি আপনারা এখনও পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ না করে থাকেন তাহলে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের প্রস্তুতির জন্য অবশ্যই ফোন করুন। ফোন নম্বর এই ক্লাস চলাকালীন আপনাদের সামনে দিয়ে দেওয়া হবে। তারপরে কি লেখা আছে দেখি, ভালো করে তাহলে মনে রাখবেন 16 এবং 17 নভেম্বর কিন্তু পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা। এই পরীক্ষায় 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে ইংরেজি 30 নম্বর, জেনারেল স্টাডিজ 40 নম্বর এবং অ্যারিথমেটিক্স 30 নম্বর। অর্থাৎ 30, 40, 70 আর 30, 100, মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার বিভাজন দেওয়া আছে। আপনাদের যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন তাদের কিন্তু 25টা জেনারেল স্টাডিজ, যারা কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন তাদের কিন্তু 40টা জেনারেল স্টাডিজ। অর্থাৎ এই যে এখানে যে জেনারেল স্টাডিজগুলো আমি সমাধান করছি সেই সমাধানটা আপনারা অবশ্যই দেখবেন। এছাড়াও যে অঙ্কগুলো আমি এই প্র্যাকটিস সেটে দেওয়া আছে অঙ্কগুলো অবশ্যই দেখবেন, কারণ এরকম প্রশ্নই কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন এবং কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন। এবার আমরা দেখব এখানে কি লেখা আছে। সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা, অর্থাৎ 1.5 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে ওই 100 নম্বরের উত্তর দিতে হবে। এখানে বলছে নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। তো আপনারা ভাবতেই পাচ্ছেন যে 4টি ভুলে কিন্তু একটা নাম্বার কাটা যাবে। তাই এই জায়গাটায় আপনারা সাবধান, কোনো মতে যেন আপনারা নেগেটিভ মার্কিং নেবেন না। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। প্রথম পার্টে যেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন উত্তর তৈরি করছেন হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার 10 ক্লাস সেকেন্ডারি হাই স্কুলের শিক্ষক সুপ্রিয় হালদার। তো এই যে সুপ্রিয় হালদার স্যারের কিন্তু আমরা কর্মসংস্থানে প্র্যাকটিস সেট দেখি, ইনি কিন্তু যথেষ্ট সাজেশনমূলক প্র্যাকটিস সেট তৈরি করেন। আসলে যেগুলো অভিজ্ঞ শিক্ষক কর্মসংস্থানে যে প্রশ্নগুলো তৈরি করেন সবাই কিন্তু অভিজ্ঞ শিক্ষক। অতএব আপনারা কোনো দ্বিমত না করে কর্মসংস্থানের যে প্রশ্ন এবং যে প্রশ্নগুলো থাকে তার সম্পূর্ণ উত্তর করার চেষ্টা করবেন এবং সময়ের মধ্যে উত্তর করার চেষ্টা করবেন। প্র্যাকটিস করুন, দেখবেন আপনারা কিন্তু সুফল পাবেন। খুব কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই পত্রিকাটা কিন্তু খুব হেল্পফুল। তো আমরা এইবারে কি করব, তো আমরা সরাসরি চলে যাব মূল প্র্যাকটিস সেটে। তো আপনাদের এই জায়গায় যেটা আছে আপনারা জানেন, তো 30 নম্বর ইংরেজি থাকবে আর 40 নম্বর জেনারেল স্টাডিজ থাকবে আর 30 নম্বর থাকবে অঙ্ক। তো আমি কিন্তু এই ইংরেজি প্রশ্নের সমাধান আজকের ক্লাসে করব না। আজকের ক্লাসে আমরা জেনারেল স্টাডিজ এবং অঙ্ক প্রশ্নের সম্পূর্ণ উত্তর করার চেষ্টা করব। তো চলুন চলে যাই মূল প্র্যাকটিস সেটে, সেখানে দেখি কি আছে। দেখুন আমি চলে এসেছি, এখানে লেখা আছে দেখুন পিএসসি ক্লার্কশিপ। আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে পিএসসি ক্লার্কশিপ লিখে এখানে দেখুন 1-এর দাগের থেকে আপনার এখানে যে 30-এর দাগ পর্যন্ত, অর্থাৎ আপনার যে 30টা ইংরেজি থাকবে সেই ইংরেজি প্রশ্ন 1-এর দাগ থেকে 30 দাগ পর্যন্ত কিন্তু মোট ইংরেজি প্রশ্ন আছে। এখানে দেখুন এই যে 30 দাগ পর্যন্ত কিন্তু ইংরেজি প্রশ্ন আছে। তারপরে 31 দাগ থেকে কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্ন। তো আমরা এই জেনারেল স্টাডিজের প্রশ্ন এখন সমাধান করব। তো চলুন 31 দাগের জেনারেল স্টাডিজ কী আছে দেখে নিই। স্নো অফ চাইনিজ নামে পরিচিত পটাশিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট আর ম্যাগনেসিয়াম ফসফেট। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু পটাশিয়াম নাইট্রেট।
স্নো অফ চাইনিজ। স্নো মানে আপনার তুষার, চীনের তুষার বলবে, তো এটা চীনের তুষার, অর্থাৎ স্নো মানে তুষার, আর চাইনিজ তো আপনি বুঝতে পারছেন চীন দেশ, চীন। তো এই চীনের তুষার বলবো কাকে? পটাশিয়াম নাইট্রেটকে। এর দেখা হবে সঠিক উত্তর। এখন এই পটাশিয়াম নাইট্রেট কিন্তু একটা পটাশিয়াম নাইট্রেট একটা লবণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যার সংকেত কিন্তু কে KNO3। পটাশিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে KNO3। স্নো অফ চাইনিজ এই নামে কেন আমরা পটাশিয়াম নাইট্রেটকে চিনব? তো এর একটা ইতিহাস আছে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 15 শতকে ইউরোপবাসীরা একে সল্টপিটার নামে এবং পরবর্তীকালে নাইট্রেট অফ পটাশিয়াম নামে উল্লেখ করত। এখন এই যে স্নো অফ চাইনিজ, চীনের তুষার, এই চীনের তুষার নামে কারা ডাকতো? এই চীনের তুষার নামে ডাকতো কিন্তু আরবরা। আরবরা কিন্তু, আমি এখানে লিখে দিচ্ছি, আরবরা কিন্তু চীনের তুষার নামে ডাকতো পটাশিয়াম নাইট্রেটকে। আর পারস্যবাসী বর্তমান যার নাম আপনার ইরান, এই পারস্যবাসীরা কি করতো? একে কিন্তু চিনির মানে চীনের লবণ বলতো। পারস্যবাসীরা পটাশিয়াম নাইট্রেটকে চীনের লবণ বলতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি স্নো অফ চাইনিজ বলতে পারি পটাশিয়াম নাইট্রেটকে, আর আমরা বলতে পারি চীনের লবণও বলতে পারি। তার মানে সল্ট অফ চাইনিজ, এটাও আমরা কিন্তু বলতে পারি। এছাড়া যদি আমরা দেখি, পটাশিয়াম নাইট্রেটের সংকেত আপনাদের আগেই বলে দিলাম KNO3। এটি হচ্ছে একটি রাসায়নিক পদার্থ। এই পটাশিয়াম নাইট্রেট একটি রাসায়নিক পদার্থ। এই যৌগটিতে K+ আয়ন, আর আপনার K+ আয়ন, আর হচ্ছে নাইট্রেট আয়ন অর্থাৎ NO3 মাইনাস, এই আয়নের কিন্তু একটি আণবিক লবণ। এটি একটি ক্ষারকীয় ধাতব নাইট্রেট। এই পটাশিয়াম নাইট্রেট KNO3 এটি একটি ক্ষারকীয় ধাতব নাইট্রেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা 32 দাগের এই প্রশ্নটা দেখব। সম্প্রতি একটি গ্রহাণুর নাম কোন ভারতীয় বিজ্ঞানীর নামে রাখলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন? তো এখানে অপশান আছে K. শিভান, আব্দুল কালাম, জয়ন্ত মূর্তি আর মারিয়াম মেনন। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু জয়ন্ত মূর্তি, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। কে এই জয়ন্ত মূর্তি? তো জয়ন্ত মূর্তি হচ্ছেন একজন বিশিষ্ট বিজ্ঞানী, ভারতের একজন অধ্যাপক। জয়ন্ত মূর্তি ইনি একজন বিশিষ্ট বিজ্ঞানী, যিনি আন্তঃনাক্ষত্রিক মাধ্যম, অতিবেগুনি জ্যোতির্বিদ্যা এবং মহাকাশ মিশনে তার কাজের জন্য তিনি পরিচিত। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই জয়ন্ত মূর্তি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন একটি গ্রহাণুর নামকরণ করেছেন এই ভারতের অধ্যাপক জয়ন্ত মূর্তির নাম অনুসারে। তো এর সঠিক উত্তর কিন্তু জয়ন্ত মূর্তি। আমরা চলে যাবো 33 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, এবছর ব্রিক্স এর সভাপতিত্ব করেছেন কোন দেশ? যবে থেকে ব্রিক্স শুরু হয়েছে, তো এই ব্রিক্স সম্মেলন, যবে থেকে ব্রিক্স সম্মেলন শুরু হয়েছে তবে থেকে কিন্তু এরা ছিল, এই রাশিয়া, চীন, ভারত ছিল, কিন্তু ব্রাজিল কিন্তু নেই। ব্রাজিলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু ব্রাজিল কিন্তু প্রত্যাখ্যান করেছে, ব্রিক্সের সদস্যপদ নেননি। আর এখানে যে রাশিয়া, চীন আর ভারত, এরা কিন্তু প্রথম থেকেই কিন্তু এই ব্রিক্স সম্মেলনের কিন্তু অংশীদারি। অর্থাৎ যবে থেকে ব্রিক্স শুরু হয়েছে তবে থেকে কিন্তু রাশিয়া, চীন, ভারত কিন্তু এই ব্রিক্সের সদস্য। এখন এখানে বলেছে ব্রিক্সের সভাপতি করেছেন কোন দেশ এবছরে? তো এটার সঠিক উত্তর হবে কিন্তু রাশিয়া। এর দাগ হবে সঠিক উত্তর। রাশিয়া কিন্তু এবছর ব্রিক্সের সভাপতিত্ব করেছেন। আমরা চলে যাবো 34 দাগের প্রশ্ন। 34 দাগের প্রশ্ন কি আছে দেখবো। 75তম ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কার জিতলেন কে? এখানে কিন্তু বলছে 75তম ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কার জিতলেন কে? এই প্রশ্নটা আপনাদের জন্য আমি রাখলাম। আপনারা কেমন কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করেন আমি একটু দেখে নিই। তো আপনারা অবশ্যই এটার সঠিক উত্তর বলবেন। কোনো আপনি যেন কোনো কিছুর হেল্প নেবেন না, আপনি মনের থেকে যেটা করবেন সেটাই কিন্তু আমি উত্তর ধরে নেব। তো 34 দাগের এই প্রশ্নের উত্তরটা অবশ্যই 34 দাগ দিয়ে কিন্তু এই কমেন্টটা উত্তর করবেন। এর দাগ হলে এ, বির দাগ হলে বি, সির দাগ হলে সি, ডির দাগ হলে ডি, কিন্তু পাশে নামটা একটু লিখে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 34 দাগের এই প্রশ্নের এই যে 34 দাগের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনাদের জন্য থাকলো। আমরা দেখব 35 দাগের প্রশ্ন। 35 দাগের প্রশ্ন হচ্ছে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে ঐশ্বরী অর্জুন পুরস্কার পেয়েছেন কে? তো এখানে আছে দিব্যাকৃতি সিং, শীতল কুমারী, অহিকা মুখার্জি আর অদিতি অশোক। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু দিব্যাকৃতি সিং, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর দিব্যাকৃতি সিং। দিব্যাকৃতি সিংকে, তো দিব্যাকৃতি সিং হচ্ছে, এনার বাড়ি হচ্ছে রাজস্থানের জয়পুরের 23 বছরের এই মেয়ে দিব্যাকৃতি সিং। ইনি একজন অশ্বারোহী, অর্থাৎ ঘোড়ায় চড়ার যে খেলাটা হয় সে ঘোড়ায় চড়ার খেলোয়াড়। দিব্যাকৃতি সিং ঘোড়ায় চড়ার খেলায় তার অসামান্য কৃতিত্বের জন্য মর্যাদাপূর্ণ অর্জন পুরস্কার জিতে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। কে? এই রাজস্থানের জয়পুরে বাড়ি দিব্যাকৃতি সিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 9 জানুয়ারি 2024 রাষ্ট্রপতির হাত থেকে কিন্তু ইনি
কি করেন, ওই পুরস্কারটা কিন্তু তুলে নেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 9 জানুয়ারি 2024। তো এই দিব্যাকৃতি সিং, এনার বাড়ি কিন্তু কোথায়? রাজস্থানের জয়পুরে। এটা কিন্তু মনে রাখবেন এসব। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 36 প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, 36 যে প্রশ্নটা আছে, সম্প্রতি অবসর ঘোষণাকারী রোহন বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত? তো রোহন বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত? তো রোহন বোপান্না হকি, ফুটবল, টেনিস, শুটিং। তো এখানে এই রোহন বোপান্না ইনি কিন্তু টেনিসের সঙ্গে যুক্ত। তো ইনি কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত, লন টেনিস, টেবিল টেনিস নয়, কিন্তু লন টেনিসের সঙ্গে কিন্তু এই রোহন বোপান্না যুক্ত। অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, 36-এর সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখন আমরা যদি একটু দেখি, তার রোহন বোপান্না সম্বন্ধে আমরা একটু সামান্য আলোচনা করে নিতেই পারি। ভারতের একজন পেশাদার টেনিস খেলোয়াড় হলেন এই রোহন বোপান্না। 2007-এ এনার একক কেরিয়ার র্যাঙ্কিং ছিল কিন্তু 213, 2007-এ। আর 2013-য় কি হলো? 2013-য় তিনি কিন্তু সর্বোচ্চ দ্বৈত কেরিয়ার র্যাঙ্কিংয়ে কিন্তু তিনি ছিলেন 3-এ। 2002 সাল থেকে তিনি ডেভিস কাপে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই রোহন বোপান্না। আর 2011 এবং 2012 প্যারিস মাস্টার্স, 2015 মাদ্রিদ ওপেন এবং 2017 মন্টে কার্লো মাস্টার্স হলো 4টি মাস্টার্স 1000 পুরুষের দ্বৈত প্রতিযোগিতা, যা কিন্তু ভারত জিতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে রোহন বোপান্না কিন্তু এমনই একজন লন টেনিস প্লেয়ার যার নাম কিন্তু ভারতের লন টেনিসের ইতিহাসে কিন্তু থাকবে এই রোহন বোপান্নার নাম। 2012 এবং 2015 সালে তিনি এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর এর সাথে সাথে আমরা আরও কিছু ইনফরমেশান আপনাদের জন্য রাখবো। সেটা হচ্ছে, আমি বললাম তো যে ভারতের যেসব টেনিস প্লেয়ার আছে তার মধ্যে কিন্তু রোহন বোপান্না একজন, তার নাম কিন্তু উজ্জ্বল হয়ে থাকবে। এছাড়াও অন্যান্য লন টেনিস প্লেয়ারগুলোর নাম হচ্ছে লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা, মহেশ শ্রীনিবাস ভূপতি, অর্থাৎ মহেশ ভূপতি নামে আমরা যাকে চিনি, তো মহেশ শ্রীনিবাস ভূপতি। তারপরে ইউকি ভাম্ব্রি, এটা কিন্তু আপনার প্রশ্ন পড়ে যে ইউকি ভাম্ব্রি মানে কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত। আপনারা কিন্তু এই নামটা কিন্তু একটু মনে করে রাখবেন, ইউকি ভাম্ব্রি। তারপরে আছে আপনার এই তো সর্বোপরি বললাম রোহন বোপান্না। তো এনারা কিন্তু সব লন টেনিস প্লেয়ার। আর হকিতে যদি আমরা দেখি, হকির 2-1 প্লেয়ারের নাম হচ্ছে ধ্যানচাঁদ, বলবীর সিং, তারপরে উধম সিং, তারপর মননদীপ সিং, তারপর প্রভজ্যোৎ সিং, এগুলো কিন্তু এই হকি খেলার সঙ্গে যুক্ত। তো আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। আমরা দেখব এই যে 37 প্রশ্ন আছে, 37 প্রশ্নটা দেখব। জ্ঞানপীঠ পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? জ্ঞানপীঠ পুরস্কার 1961, 1965, 1954, 1969। তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কিন্তু 1961 সাল থেকে। 1961 সাল থেকে কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 1961 সাল থেকে তো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়, তো এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন কে? এখানে আপনার যদিও প্রশ্ন নেই, তা প্রথম কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, যার নাম আমরা বলতে পারি, তিনি হচ্ছেন মালায়ালাম লেখক জি শঙ্করা কুরুপ। জি শঙ্করা কুরুপ, কয়সু রহস্য প। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনি কিন্তু একজন মালায়ালাম লেখক ছিলেন। আর 1965 সালে তিনি কিন্তু প্রথম তার কবিতার সংকলন ওদাক্কুঝাল, যা কিন্তু 1950 সালে প্রকাশিত হয়েছিল। ওদাক্কুঝাল এটা কিন্তু 1950 সালে প্রকাশিত হয়েছিল। এই কবিতা সংকলনের জন্য তিনি কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1965 সালে। আর জ্ঞানপীঠ পুরস্কার হলো একটি ভারতীয় সাহিত্য পুরস্কার, যা কিন্তু ভারতীয় জ্ঞানপীঠ দ্বারা বার্ষিক প্রদান করা হয়, অর্থাৎ বছর বছর প্রদান করা হয় এটা। আর এটি কিন্তু নির্ধারিত 22টি ভাষার মধ্যে যে কোনো ভাষায় সাহিত্যের প্রতি অসামান্য অবদানের জন্য একজন লেখককে এই পুরস্কারগুলো দেওয়া হয়, জ্ঞানপীঠ পুরস্কার। অর্থাৎ যারা লেখে, কবিতা, বই এইসবগুলো লেখে, তাদেরকে কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। আর 22টি ভাষার উপরে কিন্তু দেওয়া হয়। এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জ্ঞানপীঠ পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? তা 1961 সাল থেকে দেওয়া শুরু হয়। অর্থাৎ 1961 সালে তিনি কিন্তু 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার 1961 সাল থেকে কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়। এই জ্ঞানপীঠ পুরস্কারের মধ্যে রয়েছে কিন্তু 11 লক্ষ টাকা, একটি সম্মাননাপত্র এবং দেবী সরস্বতীর একটি ব্রোঞ্জের প্রতিরূপ। এই জ্ঞানপীঠ পুরস্কারের মধ্যে এগুলো কিন্তু দেওয়া হয়। আর আশাপূর্ণা দেবী ইনি কিন্তু 1976 সালে প্রথম মহিলা পুরস্কার প্রাপক ছিলেন।
তার উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য। প্রথম মহিলা লেখক যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি কিন্তু আশাপূর্ণা দেবী। সেটা ছিল 1976 সাল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম শর্টকাট টিপস পেতে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন এবং দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, 38 দাগের প্রশ্নে। 38 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মূল এলাকার উল্লেখ আছে? অনুচ্ছেদ 131, অনুচ্ছেদ 132, অনুচ্ছেদ 141, অনুচ্ছেদ 143। তো এখানে কিন্তু যে অনুচ্ছেদের কথা উল্লেখ আছে সেটা হচ্ছে 131 অনুচ্ছেদের কথা উল্লেখ আছে। ভারতীয় সংবিধানের ধারা 131 কেন্দ্র, রাজ্য এবং আন্তঃরাষ্ট্রীয় বিরোধে সুপ্রিম কোর্টের মূল এলাকা সম্পর্কে আলোচনা করা আছে এই অনুচ্ছেদ 131-এ। এই এলাকা স্বতন্ত্র, যার অর্থ অন্য কোনো আদালত এই জাতীয় বিতর্কগুলি সিদ্ধান্ত নিতে পারে না, এবং প্রথম দফাতেই এই জাতীয় বিরোধ শুনানির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত রয়েছে। এই বিতর্কে অবশ্যই আইনি অধিকারের অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন জড়িত থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক বিষয়গুলি এই এলাকাভুক্ত নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা কি আছে দেখব। এরপর 39 দাগের প্রশ্ন আছে দেখুন। 39 দাগের প্রশ্ন আছে, বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম কার্বনেট আর পটাশিয়াম বাইকার্বনেট। তো এখানে এই 39 দাগের সঠিক উত্তর কী হবে? তো বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, এই বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই বেকিং সোডার রাসায়নিক হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তো এর সংকেত হচ্ছে NaHCO3। এটি কিন্তু সোডিয়াম বাইকার্বনেটের সংকেত NaHCO3। আর এর IUPAC নামকরণ, IUPAC এর নামকরণ হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হচ্ছে এর IUPAC নাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কিন্তু NaHCO3। আমরা চলে যাবো 40 দাগের প্রশ্নে। 40 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। এখন 40 দাগের প্রশ্ন যেটি আছে, খুব সুন্দর একটি প্রশ্ন আছে, এবছর মিস ওয়ার্ল্ড এর শিরোপা জিতলেন কোন দেশের মডেল ক্রিস্টিনা প্লিসকোভা? আপনারা যদি আমার চ্যানেলে দেওয়া যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন যদি আপনারা নিয়মিত ক্লাস করেন, তাহলে অবশ্যই আপনারা এই সব প্রশ্ন থেকে আপনার কোনো প্রশ্ন মিস যাবে না। যেসব প্রশ্ন আমি করাচ্ছি এই প্রশ্ন আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের আমি কিন্তু করিয়েছি। আমার ক্লাসে এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন করানো আছে। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মিস যাবে না যদি আপনারা আমাদের ক্লাসগুলো পরিষ্কার মনোযোগ সহকারে দেখেন। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? এবছর মিস ওয়ার্ল্ড শিরোপা জিতলেন কোন দেশের মডেল ক্রিস্টিনা প্লিসকোভা? তো এই ক্রিস্টিয়ানো প্লিসকোভা ইনি কিন্তু এবছর মিস ওয়ার্ল্ড জিতেছেন 2024-এ। আর এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হয়েছিল কোথায়? মুম্বাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মুম্বাইয়ে কিন্তু এই মিস ওয়ার্ল্ডের যে আসর, সেই প্রতিযোগিতার আসর, সেই আসরটা কিন্তু আর মুম্বাইয়ে বসেছিল। আর এখানে যে ক্রিস্টিয়ানো প্লিসকোভা ইনি কোন দেশের ইনি কোন দেশের মডেল? তাহলে এখানে আছে চেক রিপাবলিক, পোল্যান্ড, স্কটল্যান্ড আর আইভরি কোস্ট। তো আমি বারবার করে আপনাদের বলে দিচ্ছি না যে আপনারা যদি আমার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো দেখতেন, তো আজকে কিন্তু আপনার অসুবিধা হবে না, এবং আগামীতেও কিন্তু আপনার অসুবিধা হবে না যদি আপনি নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আপনারা দেখেন। তো 40 দাগের এর সঠিক উত্তর হবে কিন্তু ক্রিস্টিনা প্লিসকোভা, ইনি কিন্তু চেক রিপাবলিকের মডেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 40 দাগের প্রশ্ন আমরা এই জেনারেল স্টাডিজের 40 দাগের প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি। আমরা 41 দাগ থেকে যে প্রশ্নগুলো আছে, 41 দাগ থেকে এই 70 দাগের প্রশ্ন পর্যন্ত, অর্থাৎ 30 দাগ থেকে এই 70 দাগ পর্যন্ত কিন্তু জেনারেল স্টাডিজ। তো আমরা 30 থেকে 40 দাগ পর্যন্ত প্রশ্ন করলাম। বাকি 30টা প্রশ্নের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে সরাসরি আমাদের কাছে ফোন করতে পারেন 85 309 82 506 এই নাম্বারে ফোন করে আপনারা এই ক্লাসটা নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো বিষয়ে কথা হয়, কোনো বিষয়ের জন্য আপনাদের কোনো হেল্প চাই, তাহলে আপনি এই নাম্বারে ফোন করবেন রাত 10টা থেকে 11টার মধ্যে। তো আমরা এবার 70 দাগের পরে যে 71 দাগের প্রশ্ন আছে সেই প্রশ্নটা দেখব। আমি আবারও বলে দিচ্ছি, সম্পূর্ণ জেনারেল স্টাডিজ এবং সম্পূর্ণ অঙ্কের ক্লাস কিন্তু আমাদের কাছে আছে, আপনারা চাইলে কিন্তু পেয়ে যাবেন। আমরা 71 দাগের প্রশ্ন দেখব। এখানে আছে রেডিয়ান, আর এখানে আছে 22/7, দুটি সংখ্যার মধ্যে আপনি এটাকে, এই দুটি সংখ্যার মধ্যে এখানে আপনার কী চেয়েছে, দুটি সংখ্যার মধ্যে কী বলেছে। তো চলুন আমরা ওই পেজে চলে যাই, দেখি কী আছে। এখানে আছে বলছে দুটি মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা,
রেডিয়ান মূলত আর 22/7 অমূলত, 22 রেডিয়ান অমূলত, 22/7 মূলত। তা আমরা প্রথমে একটা কথা বলবো যে আমরা প্রথমে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে মূলত সংখ্যা কাকে বলে, মূলত সংখ্যা কাকে বলে এবং অমূলত সংখ্যা কাকে বলে। ক্লাস 9 যেসব পরীক্ষার্থী, যদি আপনারা ক্লাস 9 পড়িয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, অথবা আপনি যদি ক্লাস 9 পড়ে আসেন তাহলেও আপনারা বুঝতে পারবেন। ক্লাস 9-এ পরিষ্কার করে দেওয়া আছে মূলত সংখ্যা কাকে বলা হয় আর অমূলত সংখ্যা কাকে বলা হয়। যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো সেগুলোকে আমরা বলবো কি বলবো, সেগুলোকে আমরা বলবো মূলত সংখ্যা। যেগুলো p/q আকারে প্রকাশ করতে পারবো, p/q আকারে প্রকাশ করতে পারলে এটাকে মূলত সংখ্যা বলা হয়। এখন আমরা এই রেডিয়ানটাকে আমরা কিন্তু p/q আকারে প্রকাশ করতে পারবো না, তাহলে রেডিয়ানটা তাহলে কি হবে, রেডিয়ানটা অমূলত হবে। আর যদি সেই ক্ষেত্রে 22/7টা কি 22/7 অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারবো, তাহলে সেটা কিন্তু মূলত সংখ্যা। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি, রেডিয়ান অমূলত সংখ্যা এবং 22/7 মূলত সংখ্যা, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 72 এই প্রশ্নটা দেখবো। 1 থেকে 200-র মধ্যে কতগুলি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিন্তু 7 দিয়ে বিভাজ্য নয়। তো 3 দিয়ে বিভাজ্য সংখ্যা খুঁজতে গেলে 1 থেকে 200-র মধ্যে বলেছে, তো তাই আপনাকে 200-কে 3 দিয়ে ভাগ করতে হবে। করলে হয় 66, 3 ছেষট্টি 198। তো এখানে 2 অবশিষ্ট থাকে, 2-এর কোনো বিষয় থাকে না। এখানে 66টি কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 1 থেকে 200-র মধ্যে মোট সংখ্যা 66টি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এখন বলেছে যেহেতু 7 দিয়ে বিভাজ্য নয়, তাই আপনাকে কী করতে হবে, 3 আর 7টা গুণ করতে হবে। গুণ করলে কত হবে, 3 7 21। এখন এই 200-কে আপনার 21 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 21 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো খুঁজতে হবে। তো এখানে হয়ে যাবে 9, 9 একে 9, 9 2 18। তো দেখুন 9-এর কত হল 10, 1 হল 10, 8 একে 9, 9-এর কত হল 10, 1 হল 10, অর্থাৎ 11 বেশি থাকছে। তাহলে 21-এর মানে 200-র মধ্যে 21 কবে যাচ্ছে, 9 বার, তাহলে 9টি কিন্তু 21 দ্বারা বিভাজ্য সংখ্যা, সেই 9 কিন্তু এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে আপনার উত্তরটা বেরিয়ে যাবে। তো 66 থেকে 9 বাদ দিলে কত হয়, তো 66 থেকে 9 বাদ দিলে হয়ে যায় 57। এই 57টি কিন্তু 57টি এর সঠিক উত্তর। 1 থেকে 200-র মধ্যে কতগুলি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিন্তু 7 দিয়ে বিভাজ্য নয়, সেটা হচ্ছে 57টি, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 73 দাগের প্রশ্নে। প্রশ্নটা কি আছে দেখবো আমরা করবো, সেটা হচ্ছে 73-র এই প্রশ্ন আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 680, তাদের লসাগু গসাগুর 84 গুণ। যদি একটি সংখ্যা 56 হয় তবে অন্য সংখ্যাটি কত। তো একটা সংখ্যা 56, তাহলে এইখানেই আমার কুলু পাওয়া গেছে। এই যে আমি 56কে যদি ভাঙাই, তাহলে 56 আমরা কি লিখতে পারি, 7 গুণ 8। তাহলে হয় গসাগু 7 হবে, নইলে 8 হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা সংখ্যা আমরা খুঁজবো। তো দেখুন, এটা 84 যদি ভাঙাই তাহলে 7 বারং 84, সেই ক্ষেত্রে 7 আর 12 হবে, 7 আর 12 হবে কিন্তু 84। তাহলে এর কিন্তু 7 আছে, তাহলে 7 কিন্তু গসাগু হতে পারে, কারণ বলেছে না একটা সংখ্যা 56, একটা সংখ্যা কত বার করতে হবে, তা 7 হতে পারে। তাই পরে দেখছি 12টা হবে না, কারণ 7 8 দুটোর মধ্যে একটাও যায় না। আর এটা হচ্ছে 8 1 8, এটা হবে না। আর এখানে 96 আছে, তো 96 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 8 গুণ 12। তো দেখুন, আমরা যদি 96 নেই তাহলে এরও 8 আছে, এরও 8 আছে, তার মানে গসাগুটা 8 হবে। তাহলে গসাগু যদি 8 হয়, তাহলে এখানে বলেছে লসাগু এবং গসাগুর সমষ্টি 680, তাই 8টা আমরা বিয়োগ করবো, তাহলে হবে কত, 672। এই 672 কিন্তু লসাগু। তো আমরা যদি 96 এবং 56 এই দুটোর যদি আমরা লসাগু খুঁজি, তাহলে কিন্তু 656 আমরা বার করতে পারবো। দেখুন, অথবা 96 আর 56 এটার যদি আমরা গসাগু খুঁজি, তাহলে 8 বার করতে পারবো। তো তার আগে একটা কুলু আমরা দেখি। এখানে বলেছে লসাগু গসাগু 84 গুণ। ঠিক আছে, তাহলে গসাগু যদি আমাদের 8 হয়, তার 84 গুণ হবে লসাগু। তো 8 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 4 8 32, 2 হাতে 3, 8 8 64 আর 3 দাও 67, অর্থাৎ 672। তো দেখুন, এই যে কিন্তু 672ই হচ্ছে, তার মানে আমি বলতে পারি ডিটা হবে সঠিক উত্তর। একদম দেখার সাথে সাথে এসব অঙ্ক হয়ে যায়। 74 দাগের প্রশ্ন দেখবো। তো আমরা এবার 74-এর এই প্রশ্নটা দেখব। একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান। কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত? খুবই সহজ অঙ্ক। আমরা এক সাইডে লিখবো কুকুর আর এক সাইডে লিখবো কি, বিড়াল। এটাকে আমরা অনুপাতে প্রকাশ করব। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ নেয়, কুকুর সে সময় 4টি পদক্ষেপ নেয়, অর্থাৎ কুকুরের 4 পা, বিড়ালের 5 পার সমান। এবারে বলছে কিন্তু কুকুর 3টি পদক্ষেপ, তাহলে কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের কটা পদক্ষেপ, বিড়ালের 4টি পদক্ষেপের সমান। তাহলে এখানে বলছে কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত। তো আমরা এটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব। তো 4 4 16, আর আপনার হয়ে যাচ্ছে 4 4 16 আর ইস্টু 3 5 15, তার মানে 16:15 এর সঠিক উত্তর। তো এখানে দেখুন বিদ্যাকে আছে 16:15, তাহলে বিদ্যাকের সঠিক উত্তর 16:15। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 75-এর এই প্রশ্নটা দেখবো।
এ একটি ব্যবসা এক্স টাকা বিনিয়োগ করে, 4 মাস পরে বি 2x টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে ও এর নিজের বিনিয়োগ করা টাকা দ্বিগুণ বিনিয়োগ করে। বছরের শেষে মোট 13,950 টাকা লাভ হলে এর লাভ্যাংশ কত? তো এগুলো থাকলে আপনার আগে প্রথমে অনুপাত বার করে নিতে হবে। তো এ যেহেতু দেখুন 4 মাস পরে বি যখন টাকা দিয়েছে তখন আবার কিন্তু এ টাকা দিয়েছে, তাহলে এ কিন্তু যে এক্স টাকা নিয়ে বিনিয়োগ করেছিল সেটা কিন্তু প্রথম 4 মাস কেটেছিল। 12 মাসের মধ্যে এই যে 4 মাসটার পরে বি আসছে তখন কিন্তু এ আবার তার এই যে এক্স টাকার ডবল টাকা দেয়। তাহলে এই এক্স টাকাটা কেটেছিল কি এই প্রথম 4 মাস, তাহলে সেই ক্ষেত্রে আপনার 4x হয়ে যাবে। আর প্লাস প্লাস কী হবে বলছে না, 4 মাস পরে যখন বি টাকা দিচ্ছে তখন কী করছে এ নিজের বিনিয়োগ করা টাকা দ্বিগুণ বিনিয়োগ করে, তাহলে সেই ক্ষেত্রে দ্বিগুণ টাকা মানে এক্সের দ্বিগুণ মানে 2x টাকা, সেটা ক মাস কাটে 8 মাস কাটে, তার মানে 8 দিনও 16x। তাহলে এর টাকা কিন্তু পড়ে যাচ্ছে, এর টাকা হচ্ছে কতটা, এর টাকা হচ্ছে 16 আর 4 20x, এটা কিন্তু এর টাকা। আর বির টাকা কত, বি 2x টাকা বিনিয়োগ করে, তার মানে 12 মাসের থেকে প্রথম 4 মাস বি কিন্তু আসেনি, 4 মাসের পরে এসছে, তাহলে বির টাকা কত হবে? তো প্রথম 4 মাস বাদ দিলে 12 মাস থেকে প্রথম 4 মাস বাদ দিলে থাকে 8, তাই সেই 8 মাস কিন্তু বিয়ের টাকা খাটছে ক টাকা, 2x টাকা, তাহলে সেই ক্ষেত্রে বিয়ের টাকা হয়ে যাবে কত, তো 8 দিনও 16 অর্থাৎ 2x টাকা 8 মাস কাটলে 8 দিনও 16x টাকা হবে। তাহলে এ ইজ টু বি এর অনুপাত কত হবে? তাহলে এ ইজ টু বি এর অনুপাত হবে কিন্তু 20x ইজ টু 16x। এই এক্স কেটে যায়, 20 আর 16 যদি আপনি কাটেন, 4 দিয়ে কাটলে 4 5 20 আর 4 4 16, অর্থাৎ 5:4। এখন বলেছে বছরের শেষে মোট 13,950 টাকা লাভ হলে এ কত পাবে? তো 13,950 বছরের শেষে লাভ হয়েছে, এর আনুপাতিক ভাগার কত হবে? এ আছে 5 আর বি আছে 4, তাহলে 5/5 আর 4 9। আশা করি এই প্রসঙ্গটা আপনাদের বলতে হবে না, কারণ আনুপাতিক ভাগার দিয়ে এগুলো গুণ হয়। তো এটা যদি আমরা কাটি তাহলে 9 একে 9 আর 4 দাও 13, তাহলে এখানে হয়ে যাচ্ছে 49, তাহলে 5 9 45 আর 4 দাও 49, তারপরে 5 9 45, এটা শূন্য হয়ে যাবে। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 5 0 0 5 5 25 5 হাতে 2 5 15 75 আর 2 হচ্ছে 77, অর্থাৎ 7,750। এর সঠিক উত্তর বিদ্যার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 76 দাগের এই প্রশ্নে। তো এবার যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 76 দাগের এই অঙ্ক। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, 10তম ইনিংস পর্যন্ত গড় রান করেছে। তো এখানে দেখুন 10তম ইনিংস পর্যন্ত এই অপশন দেওয়া আছে, কিন্তু 10তম ইনিংসে তিনি রান করেছে কত সেটা দেওয়া আছে, গড় রান করেছে কত সেটা দেওয়া আছে। তো অপশনের মধ্যে এখানে 45 আছে, এখানে 40 আছে, এখানে 50 আছে, এখানে 55 আছে। তো প্রথমে আমরা এর অপশনটা দেখি 45। তো 10তম ইনিংসে রানের গড় যদি 45 হয় তাহলে মোট রান হবে কত, 450। সেই ক্ষেত্রে 11তম ইনিংসে 100 রান যোগ করবো, তাহলে 100 রান যখন যোগ করবো তখন হয়ে যাচ্ছে কত, 550। এই 550টা যদি আপনার 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা হবে এর সঠিক উত্তর। তাই দেখুন এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, 5 11 55 অর্থাৎ 50 হচ্ছে, তাই রানের গড় কিন্তু 50 হয়ে যাচ্ছে। 11 দ্বারা ভাগ করলে রানের গড় হচ্ছে 50, 550কে 11 দ্বারা ভাগ করলে রানের গড় হচ্ছে 50। তা দেখুন এখানেও কিন্তু 10তম ইনিংসে 45 আছে, কিন্তু 11তম ইনিংসে 100 করায় কিন্তু 5 বৃদ্ধি পেয়েছে, তার মানে 45 সঙ্গে 5 যোগ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে 50 হচ্ছে, এখানেও রানের গড় 50 হচ্ছে, অর্থাৎ আমি মনে করতে পারি এর দেখা হচ্ছে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে এর উত্তর কমপ্লিট হয় অপশন থেকে। দেখুন যত আপনি এইভাবে করবেন তত আপনার সহজে উত্তর কিন্তু আপনি পাবেন এবং সময় কম লাগবে। আমরা চলে যাবো 77 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে 8 জন পুরুষ 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, 10 জন পুরুষ 15 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে? অপশন থেকে এই যে অপশন আছে না, অপশন থেকে 10 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তর সমাধান হয়ে যাবে। তো এইরকম ক্লাস যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 85 3 9 82 506। এই যে ক্লাসটা, এর সম্পূর্ণ ক্লাসটা অর্থাৎ 40টা জেনারেল স্টাডিজ এবং 30টা অঙ্কের ক্লাস, একদম সম্পূর্ণ একটা ক্লাস করানো আছে। যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন এই নাম্বারে, তাহলে আপনারা অবশ্যই পাবেন। এবং যতই আপনি দেখবেন না কেন অঙ্ক অন্যদের থেকে কিন্তু ভিন্ন হবে, একদম 30 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর থেকে অপশন থেকে আর কি উত্তর করার কৌশল আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে থাকুন আর টিউশন স্কুল। প্রত্যেকটা অঙ্ক উত্তর থেকে করা যায়, কিন্তু কিছু অঙ্ক জটিল হয়ে যায় বলে উত্তর থেকে করা যায় না, সেই ক্ষেত্রে যেটা সহজ পদ্ধতি সেটাই করানো হয়। আজকে ক্লাসে পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। যদি আপনি এই ক্লাসের অন্যান্য অঙ্কগুলো নিতে চান এবং অন্যান্য জেনারেল স্টাডিজ নিতে চান তাহলে অবশ্যই ফোন করবেন 85 3 9 82 506। আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম, দেখা হবে অন্য ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনাদের শুভ হোক।